প্রিয় দর্শক, বাংলা ভিউর সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল ইসলাম মাহি। আজ 8ই মার্চ, ঐতিহাসিক আন্তর্জাতিক নারী দিবস। নারী দিবসে নারীদের অধিকার আদায়ের দিন। আজকে নারীদের কষ্ট, নারীদের বিভিন্ন অধিকার আদায় সহ আজকে যাবতীয় নারীদের সব অধিকার প্রতিষ্ঠা রক্ষায় আজকে আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে। আমরা আজকে এই নারী দিবসে একজন সংগ্রামী নারীর গল্প শুনবো, যিনি কাকরাগা বুড় থেকে নিয়ে গভীর রাত অবধি পরিশ্রম করে যাচ্ছেন জর্নারানী দাস। তিনি একটি ছোট ব্যবসা প্রতিষ্ঠান থেকে তার পরিবারে আলোর মুখ দিয়ে গিয়েছেন। ইতিমধ্যেই তিনি তার পরিবারের তার 3 সন্তান রয়েছে। একজন মেডিকেল বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে। আমরা জানবো তার এই নারীর জীবন সংগ্রামের কথা। আমরা একটু জর্নারানী দাসের সঙ্গে আমরা কথা বলবো। দিদি, আপনি বলবেন যে আপনি তো একজন সফল নারী, আপনার পরিবার আপনার এই ব্যবসা থেকে আলোর মুখ দেখছে। কিভাবে শুরু করেছেন যদি একটু বলেন। তো আমার স্বামী যখন মারা যান গত বছর ফেব্রুয়ারির রোজ রবিবার 1:15 মারা যান। যখন উনি মারা যায় তখন আমি 2-1 দিন পরেই ভাবতে লইলাম যে কেউই আমার দেখি ভাসে নাই, নিজের আত্মীয় স্বজন কেউই আমার ভাসে নাই। তখন আমি যে ফ্ল্যাটে থাকি, যে বাসার থাকি, সেই বাসার যে মালিক, যে উনারে আমরা বর্দা ডাকি, উনি একমাত্র আমার ওই 3 সন্তানের পিছনে আছেন এবং ওখানেও আছেন। আর এই দোকানটা দেওয়ার অনেকেই যে পিছনে অনেকেই শত্রু। আমার পিছনে আমার দোকানটা করাতেও কেউ ভালো চায় না, আমার মঙ্গল চায় না, যে আমি এই 3টা সন্তানদের কিভাবে আমি ফালি। আমি সবার কাছে গেছি, কেউই আমার দিকে চায় না। আমার যে মালিক, এই মালিকই চাইছে, মালিকই বর্দায় আমার এই শেষটুকু সম্বল আশ্রয় দিচ্ছেন যে আমার বাচ্চা দিন আমি লেখাপড়া করাইতাম, এই দোকানটা দেই। কষ্ট আর বুঝি না, আমি সারাদিন যায় কই খাটাই, কই হয়, ওই দোকানটার পরিশ্রমে যতটুকু হয় অতটুকুর মধ্যে দিয়ে আমি এদেরকে খাওয়াই, পড়াই, লেখাপড়া করাইতেছি। আমার আসলে কিছু হওয়ার নাই, কিতা হইতাম। দর্শক, এই সফল নারীর গল্প আমরা শুরু করেছি। তিনি সিলেট নগরের জালালাবাদ রাকিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের পাশেই একটি ছোট ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। সেই ব্যবসা প্রতিষ্ঠানের আয় থেকে তিনি তার পরিবার চালাচ্ছেন। পাশাপাশি তিনি জালালাবাদ রাকিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে পরিচ্ছন্নতা কর্মী হিসাবে কাজ করছেন। আমরা জানবো আপনার পরিবারে কত সদস্য আছেন, তারা কি করছেন। আমার 3 সন্তান। আমার প্রথম মেয়ে হয়েছে প্রিয়াঙ্কা দাস পিঙ্কি, অনার্সে অ্যাকাউন্টিং সাবজেক্ট নিয়ে পড়তেছে মদন মোহন কলেজও। আর 2 নাম্বার ছেলে সে প্রীতম দাস সন্তর, সে শেখ হাসিনা মেডিকেল বর্তমানে 2nd ইয়ারে পড়তেছে। ছোটো ছেলে ক্লাস 3-তে সিডি মডেল স্কুলে লেখাপড়া করতেছে। এই আমার 3 সন্তান নিয়ে আমার পরিবার। আমরা আমার ফ্যামিলির মধ্যে আমরা 3 সন্তান আর আমরা 4 জন সদস্য। এদেরকে পড়াইতে খুব কষ্ট আমার, বাসা ভাড়া, লেখাপড়া, খাদ্য দিতে কষ্ট। কিন্তু কষ্ট হইল আমার একদিন সাধনা যে আমি এদেরকে পড়াইতাম। এদেরকে পড়াইতে হইবই। আমার টাকা পয়সা আমার নাই, আমার কিছুই নাই, আমার শরীরটাও আমার নাই। অনেক সময় ভালো লাগে, অনেক সময় ভালো লাগে না। তাও আমি এই দোকানটার মধ্যে বসি, রোদ আইলে মালপত্র রাখতে পারি না, মেঘ আইলে সব ভিজে, তারপর ওই কষ্টের মধ্যে দিয়েও আমি দোকানদারিটা চালাই দিতেছি। পুরুষদের ক্ষেত্রে নারীদের এরকম ব্যবসা প্রতিষ্ঠান বা সব কাজেই একটা প্রতিবন্ধকতা থাকে। সেই ক্ষেত্রে আপনি কি প্রতিবন্ধকতা আপনি পাচ্ছেন বা কিভাবে করছেন এটা? আমি কারো কাছে কিছু সাহায্য পাইতেছি না, নিজে থেকেই সবকিছু করতেছি। সাময়িক পুঁজি, সাময়িক চলাফেরা যেরকম হয় এরকম ভাবে আমি নিজে থেকে সবকিছু। কারোর কাছে কোনো সহযোগিতা সাহায্য আমি পাইতেছি না। কেউ আমার সহযোগিতা করবো দূরে। আর যে দোকানটা এত কষ্টর বিনিময়ে আমি দোকানটা করতেছি, এরপরে মুনিশি আমাকে ভালোবাসে না। অনেকেই বিরোধিতা করে যে আমি বেচে লাই, আমি আমার দোকানে কাস্টমার থাকে বেশি, এইভাবে অনেকেই মন্তব্য করে। কিন্তু আমি যে ফ্ল্যাটে থাকি
যে বাসাত আছি বর্তমানে, এই যে আমার মালিক, আমার বাসার বর্দা, বর্দাই একমাত্র সুনজরে সুদৃষ্টি দিয়া আমার 3 বাচ্চারে বুকের মাঝে তাই আগলাইয়া রাখছুন। তাই চাইরা যে ওই দোকানটা কইর যদি তানের 2-3টা বাচ্চারে লেখাপড়া করাইতে পারে, মহিলা মানুষ হইয়া, তো আমরার কাছে খুশি লাগে। কিন্তু অনেকের কাছে খুশি লাগে না। অনেকে বলে যে আমি দোকান দিয়া বেচি লিতেছি, আমি বড় লোক হইতেছি, আমার ছেলে মেডিকেলে পড়তেছে, এরকম অনেকেই মন্তব্য করে। ভালো দৃষ্টি দেখে ওই চায় না আমার বাড়ি। আচ্ছা, এই ক্ষেত্রে আপনি এই ছোট ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছেন, আপনার ছেলে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছেন, পাশাপাশি আপনার আরেকজন মেয়ে অ্যাকাউন্টসে অনার্স করছেন আপনি যেমনটা বলছিলেন। সেক্ষেত্রে আপনি তাদেরকে নিয়ে আপনার আপনার চলাফেরা কিংবা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন? আপনি বারবারই বলছেন যে আপনার অনেকেই দৃষ্টিকটুভাবে আপনার 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 দিকে নজর রাখছেন, আপনি ভালো ব্যবসা করছেন, সেই ক্ষেত্রে আপনার অনেক প্রতিবন্ধকতা আসছে। হ্যাঁ, আমার এই যে মেয়েরে পড়াইতেছি, ছেলেরে পড়াইতেছি, মানে তার খাওয়া লেখাপড়া খরচ যে অনেক টাফের ব্যাপার, আমার পক্ষে সম্ভব না। তারপরেও আমি যতটুকু পারি অতটুকু কারো কাছ থেকে আনা বাইও, শুধু আশা ব্রাঞ্চ আমার ছেলের দিকে, আমার প্রীতম দাস অন্তর যে মেডিকেলে পড়ে স্টুডেন্ট, তার একটা স্কলারশিপ দিয়েছে তারা 5 বছরের লাগে 3000 হইরা 5 বছরের লাগে দিয়ে দিছে। শুধু ওই আশা ব্রাঞ্চ গিয়ে আমি সহযোগিতাটা পাইছি, আর কোনো মনীষীর কাছে আমি কোনো সহযোগিতা পাই নাই। এই যে দোকানটা যেন আমি দেই, এই যে মেঘে বিজি রই দিয়ে শুকায়, তাও কারোর চোখও লাগে না। এরপরে তারা ভাবে যে আমি দোকান দিয়া ছেলে মেডিকেলে পড়ে লিতেছে, আমি বড় ব্যবসা পাতাই লিছি, ওই রকম ভাবে সবাই মন্তব্য করে। এই ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি আপনি শাহজালাল রাকিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে কাজ করছেন, সেই ক্ষেত্রে আপনি ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছেন কিভাবে বা সেখানে কাজ করছেন, মানে টাইমিং এর সময় কিভাবে আপনি? সময় হচ্ছে যে রাকিব রাবেয়া মেডিকেল কলেজে যে চাকরিটা করতেছি আমি একটা হোস্টেলে গার্ডের ডিউটি করি, নার্সিং হোস্টেলে বর্তমানে। এই হোস্টেলে যে ডিউটিটা করি আমি, যে সকাল থাকে 10 দিন, বিকাল থাকে 10 দিন, নাইট থাকে 10 দিন। তাই আমি যখন সকাল ডিউটিটা করি, তখন সকাল ডিউটির মধ্যে দোকানটা আমি আমার ওই বাইরে দিয়া যাই, আমি আমার বাইরে করে এই দোকানটা। তখন আমি যখন আই 2টার সময়, তখন আমি থাকি দোকানে, আবার মাল আনি, আইনা সেইটা নিজে থেকে সব কিছু করি। ওই সময়ে খাবার হয় না, তো আমি ম্যাডামরও আমি একটু বলি যে ম্যাডাম আমি ওই রকম অসহায়, যে অনেক সময় দেখা যায় সময়টা পার হইয়া জায়গা, তখন ম্যাডামের কাছে আমি বলি যে ম্যাডাম আমি তো এরকম অবস্থানে আছি। তখন ম্যাডামে বলে যে তুমি এভাবে বলো কইরো না, তুমি সময় মতো আসিও। হ্যাঁ, অবস্থা তো বুঝছি, কিন্তু সময় মতো আসিও। তখন কি করি, যে দোকানের মালটা যে আনতাম, তখন আমি ডিউটি গিয়া ফোনে রেডি করিয়া সেইটা ওই রকম আমি মাল আনি, আইনা 2-3 ঘন্টা সময় জায়গা মাল আনাত, এরপরে আইনা তৈয়া সেইটা মাল সাজাই, তারে তৈয়া কোনোদিন খাই, কোনোদিন খাই না, কোনোদিন স্নান করতাম পারি, কোনোদিন স্নান করতে পারি না। ওইভাবে আমার দিন খাল যায়। আপনি এক্ষেত্রে আপনার আজকে নারী দিবস, নারীদের অধিকারের দিন, নারীদের নিয়ে কথা বলার দিন, সেই ক্ষেত্রে আজকে নারী দিবস নিয়ে আপনার প্রত্যাশা বা এই নারী দিবসকে আপনি কিভাবে দেখছেন? আমি নারী দিবসকে ভালো নজরে দেখছি। আমার অধিকার একটাই, যে আমি যে এই পরিশ্রমটাও করি, কষ্টর মাধ্যমে আমার 3 সন্তানকে আমি পালতে চাই, এটা মনীষীর চোখে সুদৃষ্টি আসে না। শুধু সব সময় ওদের নাকাগুনা থাকে যে আমি আমার মানে এদের কাছে কোনো ভালোবাসা, কোনো সুযুক্তি, কোনো কিছু পাই না। যত চারপাশের মানুষগুলো আছে, ওরা শুধু একটাই সাধনা, যে আমি কারো কাছে কোনো অধিকারও করতে পারি না, কারো কাছে কিছু বলতেও পারি না। একদিকে তাকে লজ্জা শরম ত্যাগ, যে আমার মাথার ছাতা নাই, কিভাবে কারো কাছে বলবো। তখন আমি চুপ করে থাকি, চুপ করে চলাফেরা করি। কি করব আমি? আমার তো কিছু করার নাই, কারোর কাছে কোনো অধিকার নাই আমার। আমি কাকে কি বলবো? আমার তো কারোর কাছে কোনো অধিকার নাই। আমি কারে কি কইবো? আমার 3 বাচ্চা লইয়া যে কষ্ট, এই 3টা বাচ্চারে ফালতে আমার কত কষ্ট হয়। আমার ছোট বাচ্চাটার ফোন তো জিজ্ঞাসা করতে নাই কেউ, যে আছে না যে ছোট বাচ্চাকে জিজ্ঞেস করবে যে একটা চকলেট কেউ তার হাতে দিবে, এই কেউ নাই আমার। শুধু আমি, আমার 3 সন্তান, আর কেউ নাই, কেউ জিজ্ঞাসা করে না আমার ছেলে মেয়েরে। আমি কি কইতাম? আমি একজন মহিলা মানুষ এসে আমি কি করতে পারি? কি করার আছে আমার?
আমি কিভাবে তারারে ফালতাম, কিভাবে তারারে ফালতাম? সমাজের বিত্তবানদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা, বা বা হয়তো এলাকার জনপ্রতিনিধি বা যারা আছেন, সংশ্লিষ্ট যারা আছেন, তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? ওই তো এলাকায়, ওই তো কি বলবো আমি, ওই তো চারপাশের মানুষগুলো এইভাবে কোনো সময় চায় না যে আমি সুন্দরভাবে আমার তিনর সন্তানদের নিয়ে আমি লেখাপড়া করাই, কিভাবে আমি ভালোভাবে বাঁচি, ভালোভাবে বাঁচতে অনেকেই বলে, চারপাশের মানুষগুলা সবসময় এগুলা বলে যে আমি বিক্রি করে নিতেছি সব, মানে আমি বড় লোক হইতেছি গে, আমার ছেলে মেডিকেলে পড়তেছে কি, কিন্তু কি পরিশ্রমটা কইরা যে আমি এদেরকে পালতাছি, কিন্তু এইটা জনগণে দেখে না। জনগণে শুধু দেখে আমি দোকানটা চালাইছি, এই আমার বাঙ্গা গুড়া দোকানের মধ্যে কি উপার্জন হয়, কত টাকা হয়, কত টাকা আমি পাই, কিভাবে আমি পাই, দিনে কত টাকা আয় হয়? দিনে কত টাকা হইতো যে সবকিছু বিক্রি হয়, এই মালামাল বেচা কিনার মধ্যে দিয়েও তো 200, 300 টাকা 400 টাকার মধ্যে হয়। এই টাকাটা দিয়ে আমি মাছ ফান দিই। আর রাকিব রাবে মেডিকেল কলেজে যে চাকরিটা করি আমি, এই টাকাটা দিয়ে আমি বাসা ভাড়া দিতেছি, বাসা ভাড়া দিতেছি। এর ওই তার লেখাপড়ার কিছু পাশাপাশি দিতেছি, সে একটা টিউশনি করে, ওইভাবে তার চলাফেরা, ওইভাবে আমার জীবন যাপন। আমি কি করব, আমার তো কিছু করার নাই। দ- দর্শক, আপনারা শুনছিলেন একজন সংগ্রামী নারীর গল্প, যিনি কাকডাঙ্গা বুড় থেকে নিয়ে গভীর রাত পর্যন্ত সংগ্রাম করতেন, পরিশ্রম করতেন। আমরা শুনবো তিনি কখন কখন তার শুরু হয় এবং রাত কয়টার দিকে তিনি এই ব্যবসা প্রতিষ্ঠান শেষ করেন। সকাল 7টা 6:30 থেকে শুরু হয় আমার দোকান খোলা, আর রাত্র 1টা 1:30 বাজে দোকানটা আমার আডাইতে। আবার বাসাত গেলে 3টা 3:30 বাজে আমার ঘুমাইতে। আবার ভোর 5টার সময় আমি উঠি, ছোট ছেলেটার স্কুলও দিমু, এইভাবে মনে করিয়া উঠি যাই 5টার সময়। অনেক সময় শরীরটা ভালো লাগে না, পরে স্কুলও তারে দিতাম, দোকান খুলতাম, ডিউটি যাইতাম। এই আমার জানো, মানে আমার শান্তি নাই, কোনো শান্তি নাই আমার। এইভাবেই আমার জীবনটা চলতেছে। আলোর মুখ কিভাবে দেখছেন? মানে আলোর পাশাপাশি তো সফলতার অনেক কাছাকাছি চলে গেছেন মনে হচ্ছে। আলোর মুখ এইভাবেই দেখছি, যে যতই কষ্ট করি না কেন, যখন আমার ছেলের কথা মনে হয়, আমার মেয়ের কথা মনে হয়, আমি যখন ছেলের কথা আমার মনে পড়ে, 2 নাম্বার পুত্র হচ্ছে আমার প্রীতম দাস অন্তর, 1 নাম্বার মেয়ে হয়েছে আমার প্রিয়াঙ্কা দাস পিঙ্কি। যখন ওদের কথা আমার মনে হয় যে ওরা জায়গায় জায়গায় লেখাপড়া করতেছে, ভালো রেজাল্ট আমার কাছে দিতেছে, আমার শত পরিশ্রমের মধ্যে দিয়া যখন আমার এটাই মনের মধ্যে হয় যে এরা আমার যে ভালো একটা রেজাল্ট আমার প্রত্যেকটা বছরে আমার কাছে দিতেছে, তখন আমার মনে হয় যে কষ্ট যে আমি করি আমার কাছে এটা কিছু না, বিনিময়ে যে আমার ছেলে মেয়েদের কাছে আমি একটা ভালো একটা রেজাল্ট পাইতেছি, এইটি সবচেয়ে আমার কাছে বড়। এই জন্য আমার মনে হয় যে আমার কোনো কষ্ট মনে করি না। চেন্নি প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন একজন সংগ্রামী নারীর গল্প, যিনি কাকডাঙ্গা বুড় থেকে নিয়ে গভীর রাত অবধি এই ছোট দোকানের ব্যবসা দিয়ে পাশাপাশি জালালাবাদ রাকিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তা কর্মীর কাজ করে তার পরিবারের আলোর মুখ দেখাচ্ছেন। আপনারা শুনছিলেন তার সফলতার গল্প, বেদনার গল্প, কষ্টের গল্প, সংগ্রামী জীবনের গল্প। এতক্ষণ আপনারা আমাদের সাথে যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী কোনো আপডেটে বাংলা ভিউজ আপনাদেরকে জানাবো সর্বশেষ সংবাদ। ততক্ষণে আপনারা বাংলা ভিউর সাথেই থাকুন।